আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা কিন্তু ভালো নেই স্যার। কেন? স্যার ভালো নেই যে কারণ হচ্ছে গিয়ে স্যার আপনার যেটা আপনি আমাদের ক্লাসের যে লিঙ্ক গুলো স্যার যে ড্রাইভে আপলোড করতেন না হ্যাঁ। ফেসবুকে, স্যার ওই লিঙ্ক গুলো ওই পোস্টে স্যার কোনো কারণে স্যার ডিলিট হয়ে গিয়েছে মনে হয়, বা কোনো কারণে মিসিং স্যার। স্যার আমি আপনাকে স্যার মেসেজ করেছিলাম, আবার সুমন দাদাকেও মেসেজ করেছিলাম, মানে অনেক আগে। আজকেও দেখলাম যে মানে আমাদের আচ্ছা, ঠিক আছে, ক্লাসের আগে আমি ফোনকে বলবো। বিষয়টা দেখেছিল স্যার। ক্লাস করতে পারছিলাম না স্যার অনেকগুলো, ওই জন্য অনেকদিন ধরে। ঠিক আছে, আমি সমান বলবো। আচ্ছা, আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে, আজকে আমরা লেকচার 6 এর কম্পারিজন এই টপিকটা নিয়ে পড়বো। কম্প্যারিজন শব্দটা খুব সুন্দর। কম্পেয়ার মানে হচ্ছে তুলনা করা। সো আমরা যেহেতু আজকে কম্প্যারিজন পড়বো, তার মানে আমরা আজকে তুলনা করা শিখবো। সো কিসের মধ্যে তুলনা করা শিখবো? সেটা হচ্ছে একটা ব্যক্তির সাথে আরেকটা ব্যক্তি, অথবা একটা ব্যক্তির সাথে একাধিক ব্যক্তির তুলনা, একটা বস্তুর সাথে আরেকটা বস্তু, অথবা একটা বস্তুর সাথে একাধিক বস্তুর তুলনা। এই যে তুলনাটা দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে, এই তুলনা করাটাই আমরা আজকে শিখব। ইংলিশে এটাকে বলা হয় কম্পারিজন। এখন এই কম্পারিজনকে তিন ভাগে ভাগ করা যায়, সেগুলো আমরা একটু পরে দেখব। তো সেই ভাগটা শিখার আগে আপনাদের নিয়ে একটু দুষ্টামি করি কতক্ষণ। আমাদের সবার পরিচিত একটা বাক্য, করিম ইজ অ্যাজ ড্যাশ অ্যাজ রহিম। বলেন তো, এখানে কিছু একটা ওয়ার্ড বলেন, কি বসাবো? টল স্যার। The tall. ওকে, টল বসালাম। কি সুন্দর আপনারা বলে ফেলছেন, ভেরি গুড। এখন আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, এই যে এজ এর মাঝখানে টলটা বসছে, এই টলটা কোন পার্ট অফ স্পিচ? স্যার অ্যাজেটিভ adjective। স্যার। Adjective. বাহ, আপনারা প্রিলিমিনারিতে উত্তীর্ণ। এবার আসেন রিটেন এক্সাম। এই এজ এর মাঝখানে কি অ্যাডজেক্টিভ বসে, নাকি অন্য কিছুও বসতে পারে, মানে অন্য কোনো পার্ট অফ স্পিচও বসতে পারে? স্যার নাউনও বসতে পারে। নাউনও বসতে পারে। তারপর হুম। আচ্ছা, এবার স্যার তাহলে কিছু। হুম, না, রিটেনে আপনারা ফেল করছেন, প্রিলিমিনারিতে পাস। এখন দেখেন, এবার আমি একটা গল্প বলি। এস এস এই দুইজন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা। আবারও বলছি, এই এস এস এরা সরকারের দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এরা অত্যন্ত সৎ। এরা ঘুষও খায় না, কাউকে ভয়ও পায় না। আবার বলছি, ঘুষও খায় না, কাউকে ভয়ও পায় না। এরা সরকারের প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে কাজ করে, ঢাকায় হেড অফিসে। এদের কাজ সরকারের যে সকল জিনিস দরকার, ওই সকল জিনিস ক্রয় করা। আর এই ক্রয়ের উদ্দেশ্যে ওরা টেন্ডার ইস্যু করে। আমার গল্প এতটুকু কি বোঝা গেছে? জি স্যার, বুঝে গেছে। এখন টেন্ডার ইস্যু করার পরে বিভিন্ন ধরনের ব্যবসায়ী টেন্ডার মারে কাজটা নেওয়ার জন্য। তো জি স্যার। আগেই বলেছি, এরা সৎ, ঘুষও খায় না, কাউকে ভয়ও পায় না। সো ওরা, হুম। যারা সৎ ব্যবসায়ী এবং সঠিকভাবে টেন্ডার মারে, তাদেরকেই কাজ তাদেরকে। দেয়। তো
এরা যতদিন ধরে চাকরি করতেছে দুইজন সৎ ব্যবসায়ী সকল টেন্ডার নিয়ে যায়, কারণ ওই দুইজন ব্যবসায়ী হচ্ছে সৎ। একটা ব্যবসায়ী হচ্ছে অ্যাডজেক্টিভ, আর একটা ব্যবসায়ী হচ্ছে অ্যাডভার্ব। এতটুকু কি বোঝা গেছে? জি স্যার, বুঝে গেছি। আচ্ছা, এখন এভাবে চলতেছে। হঠাৎ করে এলাকায় একদিন এক পাতি নেতার উদ্ভব হইল। কার উদ্ভব হইল? পাতি নেতার। এই পাতি নেতার নাম হচ্ছে নাউন। হুম। নাউন এসে এজ এসকে বলতেছে যে, দাদা আমাকে কিছু টেন্ডার দেন। তো এজ এস তো আগেই বললাম সৎ, বলেছে ঠিক আছে আপনি টেন্ডার মারেন, ঠিকঠাক মারলে পাবেন। তো এটা তো পাতি নেতা, আর নেতা মানে 2 নম্বর। তো সে বললো যে ভাই এই টাকা কিছু রাখেন, আমাকে কিছু টেন্ডার দেন। কিন্তু এজ এস তো সৎ, তারা ঘুষ খাইলো না। দেখতেছে ঘুষ দিতে পারতেছে না, কোনো কাজ হচ্ছে না, তখন কি করলো? বললো আপনার ওয়াইফ অমুক জায়গায় চাকরি করে, আপনার মেয়ে অমুক জায়গায় পড়ে, দেখবেন কিডন্যাপ হয়ে গেছে, বাসায় ফিরে নাই, এই ধরনের ভয় লাগানো শুরু করছে। তো আগেই তো বলছি ওরা হচ্ছে সৎ, ঘুষও খায় না, কাউকে ভয়ও পায় না। তো এতে তাই না? করেও কোনো কাজ হইলো না। তখন সে তো পাতি নেতা, তার উপরে লেভেলে হট লিঙ্ক। পাতি নেতাদের উপরে লিঙ্ক থাকে না? না স্যার, কম থাকে স্যার পাতি নেতাদের লিঙ্ক। থাকে থাকে। উপরের লেভেলে মানে লবিং করে করে থাকে আর কি, বুঝেন না? অমুককে ধরো তমুককে ধরো, এরকম করে করে লিঙ্ক থাকে না? জি স্যার, জি স্যার। হ্যাঁ। তো সে কি করলো, তার ক্ষমতা খাটাইয়ে প্রথম যে এসটা আছে তাকে স্যার কি চলে গেছেন? স্যার মনে হয় কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছে হয়তো। হিট হয়ে গেছে। হ্যাঁ, কানেক্ট করবো কিভাবে স্যার? এখানে তো অ্যাডমিন কে আছে এখন? এখন আমি আছি। ও আচ্ছা, হোস্ট তো আপনি। এখন তাহলে আমি অটো হোস্ট হয়ে গেছি, এখন স্যারকে হোস্ট করবো কিভাবে? আর ঢুকবে হয়তো, বা স্যার নিজেই ঢুকে যাবে। দুঃখিত, কম্পিউটারটা হঠাৎ আবার কেন যেন অফ হয়ে গেল। বাই দ্য ওয়ে, সরি। ইসমাইল হোস্ট আছেন, আমাকে একটু হোস্ট করে দিবেন। থ্যাংক ইউ। আচ্ছা, জি তো স্যার। যেটা বলছিলাম, স্যার ক্লজের ক্লাসটা কি আপডেট দেওয়া হয়েছিল? দিছি। দিছে, কিন্তু ওই যে ওইটা লিঙ্কটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে, তো আবার দিবে। আচ্ছা, আপনাদের যাদের যাদের সমস্যা আমার সাথে পার্সোনালি টেক্সটে টেক্সট দিয়ে আমাকে মেসেঞ্জারে, সমস্যা নেই, আমি রিপ্লাই দিব, ঠিক আছে? স্যার আপনার জি স্যার। নাম্বারে এখানে শিটে যে নাম্বারটা দেওয়া আছে এটাতে? না না, মেসেঞ্জারে টেক্সট দিতে বলছি। জি স্যার। আর জি স্যার। হোয়াটসঅ্যাপে দিতে চাইলে এটাতে দিতে পারবেন। তো যেটা বলছিলাম, আহ এই নাউন পাতি নেতাটা উপরে লবিং খাটাইয়ে প্রথম এসকে ট্রান্সফার করে দিছে। কোথায়? বান্দরবন। এসকে ট্রান্সফার করে এস এর জায়গায় সে তার
কথা মতো চলবে, তার কাজ করবে, এরকম একজনকে নিয়ে আসছে যার নাম হচ্ছে দাসেইম। তো এজ এর পরিবর্তে কাকে আনছে? দা সেম। দাসেইমকে। আর আরেকটা এস কে রেখে দিছে। এখন সে একা অসহায়। যখনই দাসেইমকে নিয়ে আসছে তখনই সকল কাজ কে নিয়ে যাচ্ছে বলেন তো এবার বুদ্ধি করে? দা সেমই নিয়ে নেবে। স্যার নাউন। নাউন নিয়ে যাচ্ছে। এজ এস থাকা অবস্থায় সব কাজ কে নিয়ে যেত? স্যার অ্যাডজেক্টিভ এডজেক্টিভ অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ। আর এই প্রথম এসকে ট্রান্সফার করে যখন দা সেম কে আনছে তখন সব কাজ কে নিয়ে যাচ্ছে? নাউন। নাউন নিয়ে যাচ্ছে। এতটুকু গল্প কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন সুন্দর মতো দা সেম যতদিন আছে নাউন সব কাজ নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে দুর্নীতি বেশি করতে করতে দা সেম একদিন হার্ট অ্যাটাক করে মারা গেছে। বুঝছেন? জি স্যার। তো মারা যাওয়ার পরে এখন এখানে কাকে দিবে কাকে দিবে খুঁজতে খুঁজতে ওই আবার এস কে ট্রান্সফার করে এই জায়গায় নিয়ে আসছে। যখন দা সেম এর জায়গায় এস কে নিয়ে আসছে বলেন তো আবার টেন্ডার গুলো কারা পাচ্ছে? এডজেক্টিভ অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ। ভেরি গুড। এখন নাউন এসে এস কে বলতেছে স্যার সরি ভুল হয়ে গেছে, যা হয়েছে ভুলে যাক, কোনো সমস্যা নাই। আহ দেখেন আমি এখানে অনেক কাজ করছি, আমার রেকর্ড খুব ভালো, আমাকে কিছু কাজ দেন। তখন এস বললে ভাই আমার এগুলো অভিজ্ঞতা আছে, আমার কোনো সমস্যা নাই, আপনি টেন্ডার সাবমিট করেন, আপনাকে কাজ দিব। তবে শর্ত হচ্ছে আপনাকে ব্যাংক গ্যারান্টি দিতে হবে। ব্যাংক গ্যারান্টি কেন দিবেন? আপনি যদি কোনো কাজ ঠিক মতো সম্পাদন না করেন, আপনি যদি কাজ অর্ধেকে রেখে ফেলে যান, তাহলে সরকার ওই ব্যাংক গ্যারান্টি গুলা ভাঙ্গিয়ে যে টাকাটা ক্ষতি হলো সেটা আদায় করে নেবে। নাউন বললো যে ঠিক আছে। তো এই এস এস থাকা অবস্থায় এই ব্যাংক গ্যারান্টি গুলা দেওয়ার মাধ্যমে, সরি, নাউন আবার কিছু কাজ পাইলো। তাহলে এখানে আমরা তিনটা জিনিস দেখলাম। এস এর মাঝখানে হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব বসবে। এই এস এর জায়গায় যদি দা সেম থাকে তখন সেখানে অবশ্যই নাউন বসবে। তবে এর মাঝখানে নাউন বসতে পারে যদি তার আগে একটা এই ধরনের ব্যাংক গ্যারান্টি বা ওয়ার্ড থাকে। এতটুকু কি বোঝা গেছে? জি স্যার। পজিটিভ ডিগ্রি সেন্টেন্স আমরা এই তিনটা স্ট্রাকচারে লিখতে পারি, এর বাইরে আর কোনোভাবে পজিটিভ ডিগ্রি সেন্টেন্স লেখা যায় না। ওকে। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। আচ্ছা। আহ আপনাদের চেয়ে তো আমার একটু বয়স বেশি। উম সো আমি অনেক কিছু দেখেছি জীবনে, বুঝছেন? জি স্যার। আহ, আমার বয়স সম্পর্কে আইডিয়া আছে কারো? না স্যার। স্যার স্যার 34, 33, 34 হতে পারে। 36 বছর? স্যার স্যার আরো কম বলছি। হুম। স্যার ফুটবল খেলা। হ্যাঁ, ফুটবল খেলি, লিগামেন্ট ছিঁড়ে ফেলছি, তাও এখন লেঙ্গা লেঙ্গাই খেলতেছি খেলতেছি। ওকে, এখন আসেন আহ যেটা বলছিলাম, ছোটবেলায় আমরা যে সকল জিনিস দেখছি সেটা হচ্ছে আহ, গ্রামের দিকে গেলে না, কোনো বিয়ে টিয়েতে যখন আমরা গ্রামের দিকে খেতে যেতাম আর কি, হ্যাঁ, জি তখন স্যার। হচ্ছে লাল নীল কাপড়ের ডেকোরেশন হতো, কাঠের চেয়ার আসতো, অনেক কিছু দেখছি। তো তখন যারা একটু দরিদ্র টাইপের মানুষজন ছিল আর কি, বিশেষ করে মহিলারা, হ্যাঁ, যখন বাচ্চা নিয়ে খেতে বসতেন, ওনারা যারা দরিদ্র ছিল বেসিকলি, ওরা তো আসলে সবসময় ভালো জিনিস খেতে পারতেন না, কারণ বাংলাদেশের সিচুয়েশনটাই হচ্ছে এমন, দরিদ্ররা আসলে মাছ মাংস সবসময় আসলে খেতে পারে না। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য আর কি। তো ওখানে বিয়ে বাড়িতে যে সিচুয়েশন গুলো হতো সেটা হচ্ছে তাদের বাচ্চা কাচ্চা যদি থাকে,
মারা চেষ্টা করতেন যে কি বাচ্চাটাকে একটা ভালো মাংস দেওয়ার, পারলে 2 টুকরা দেওয়ার, বড় মাংসটা দেওয়ার বা বড় মাছটা দেওয়ার, যেহেতু তাদের কিনে দেওয়ার সামর্থ্যটুকু ছিল না। এই ধরনের সিচুয়েশন গুলো কিন্তু আমি দেখেছি, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। জি স্যার, দেখছি স্যার। আচ্ছা, তাহলে আপনিও আমার মতো বয়স, ওকে। তো এখন হুম, হুম, দেখেন, হুম। এই যে স্ট্রাকচারটা দেখতেছেন, করিম হ্যাজ অ্যাজ মেনি বুকস অ্যাজ রহিম, হ্যাঁ। এই প্রথম অ্যাজ এর আগে আমরা ওই ছোটবেলার গ্রামের মায়ের মতো টুয়াইস, থ্রাইস, হাফ এই ওয়ার্ড গুলো যুক্ত করতে পারি, মানে খাবার দিচ্ছে, দ্বিগুণ খাবার, তিনগুণ খাবার, এই ধরনের স্ট্রাকচার। কিন্তু 3 নাম্বারটাই খেয়াল করে দেখেন, স্ট্রাকচার 3 নাম্বারটাই শুধু প্রথম অ্যাজ এর আগে এই টাইপের কোনো একটা ওয়ার্ড আমরা চাইলে অ্যাড করতে পারি। এটাকে বলে মাল্টিপল নাম্বার কম্প্যারিজন। কি বলে? মাল্টিপল নাম্বার কম্পারিজন। কম্পারিজন। হুম। তাহলে মাল্টিপল নাম্বার কম্প্যারিজন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে 3 নাম্বার স্ট্রাকচারের ক্ষেত্রে ওই প্রথম এজ এর আগে যদি আমরা একটা মাল্টিপল নাম্বার, মানে যেটা দিয়ে মাল্টিপ্লাই করা যায়, দ্বিগুণ, তিনগুণ, চারগুণ, অর্ধেক, এই ধরনের ওয়ার্ড থাকে, সেটাকে বলা হয় মাল্টিপল নাম্বার কম্প্যারিজন। বোঝা গেছে? জি স্যার। তাহলে এখানে স্ট্রাকচার যদিও বা আমরা 4টা দেখতেছি, কিন্তু আসলে কয়টা? 3টা। 3টা। আচ্ছা, এখন আমরা পজিটিভ থেকে কম্পারেটিভে ট্রান্সফার করার চেষ্টা করব। তো প্রথম যে এক্সাম্পলটা আমরা নিলাম, করিম ইজ অ্যাজ টল অ্যাজ রহিম, এটা হচ্ছে আমাদের এই এই 3টা থেকে কত নম্বরটা? 1 নম্বর স্যার। 1 নাম্বার। এই এটাকে পজিটিভ থেকে কম্পারেটিভ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে কার কার মধ্যে তুলনা করা হচ্ছে? করিম আর রহিমের করিম আর রহিমের মধ্যে। সো যে দুইজনের মধ্যে তুলনা হচ্ছে, তাদের দুইজনের জায়গাটা আমরা চেঞ্জ করে ফেলবো। সো করিম হচ্ছে রহিমের জায়গায়, আর রহিম হচ্ছে করিমের জায়গায়। এরপরে ভার্ব যেমন আছে তেমনই বসে যাবে, কারণ করিমও সিঙ্গুলার, রহিমও সিঙ্গুলার, দ্যাটস ওকে। এখন যে চেঞ্জ গুলো আমাদের লাগবে সেটা হচ্ছে, প্রথম অ্যাজ এর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে নট, দ্বিতীয় অ্যাজ এর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে দেন। এই চেঞ্জটুকু করার পর আমরা কি করি? ডিগ্রিটাকে কম্পারেটিভ ফর্ম। এতটুকু বোঝা গেছে? এটা তো পারেন সবাই, আমি জানি। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমরা চলে যাব 2 নাম্বার স্ট্রাকচারে, করিম ইজ দ্য সেম। আচ্ছা, এখন আপনাদের যে বিষয়টুকু আসবে এখানে সেটা হচ্ছে যে, আপনারা চাইলে এটাকে কম্পারেটিভ করে দেখাতে পারেন আমার। দেখি কে পারবে। অনেক চিন্তা করলেন, পারলেন। আচ্ছা, আমি উত্তরটা একটু নিব। আমি একটা জিনিস স্কিপ করে গেছি, সরি ফর দ্যাট, আমি ওইটা একটু বলি। আবার 1 নাম্বার সেন্টেন্সটা আমরা আবার পড়লাম। এখানে যে কাজটা করলাম সেটা হচ্ছে যে, করিমকে রহিমের জায়গায় আর রহিমকে করিমের জায়গায় নিয়ে আসছি। সো ইজ এর জায়গায় বসে গেছে। তো প্রথম অ্যাজ এর পরিবর্তে আমরা কি বসাতে চেয়েছিলাম? নট। নট বসাতে চাইছি। আচ্ছা, আর দ্বিতীয় অ্যাজ এর পরিবর্তে আমরা কি বসাতে চেয়েছিলাম? দেন। 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 তো হ্যাঁ, দ্বিতীয় অ্যাজ এর পরিবর্তে আমরা দেন পেলাম, প্রথম অ্যাজ এর পরিবর্তে নটটা কোথায়? স্যার আপনার কথাটা বুঝি নাই।
বললাম এই যে দ্বিতীয় এজ এটার পরিবর্তে দেন বসবে, দেন বসাইছি। আর প্রথম এজের পরিবর্তে কি বসে? কিছু বসে না এখন। নট বসার কথা, কিন্তু এখানে নট বসে নাই কেন? প্রথম সেন্টেন্সে আছে সেজন্য, হুম। মানে অর্থ, প্রথম সেন্টেন্সটাতে নট আছে। হ্যাঁ। এর আগে তো পড়েছিলাম না, ওখানে তো প্রথম সেন্টেন্সে মানে আচ্ছা পজিটিভ সেন্টেন্সটাতে নট ছিল স্যার না। মানে অর্থটা সামঞ্জস্যপূর্ণ করার জন্য আমরা এখানে নটটা আনিনি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। তাহলে ছোটবেলায় অঙ্ক শিখছেন না, মাইনাসে মাইনাসে প্লাস? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, এখানে অলরেডি একটা নট আছে, আছে না নাই? আছে। নট আছে। কেন? আবার এজ এর স্যার পরিবর্তে আমরা কোনটাতে, কি বসাই? দ্বিতীয় সেন্টেন্সে? এটাতে 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 হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখানে তো এখন নট আছে। নট আছে। আবার এজ এর পরিবর্তে আমরা কি বসাই? নট বসাই। এই যে বসেছে। নট বসাই। তাহলে নট মানে নেগেটিভ না, এখানেও এস মানে হচ্ছে নেগেটিভ না, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। প্লাস প্লাস। হয়ে এই গেছে। কারণে নট এস বার প্লাস হয়ে গেছে, কিছু বসা নেই। আর টলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে টলার। এই এই এগুলো ভাই আপনারা পারেন, এগুলা নিয়ে না বোঝার কিছু নাই। আমি এমনি বক্কচক্কর বলতেছি আর কি এই প্রথমটা নিয়ে। ওকে আছে কিনা দেখেন, না আর প্রশ্ন থাকলে করতে পারেন। ওকে, এতটুকু ওকে। জি স্যার। জি স্যার। এখানে একটা জিনিস শেখার আছে, সেটা হচ্ছে যে এই করিম ইজ অ্যাজ টল অ্যাজ রহিম, এটা কি হ্যাঁ বোধক নাকি না বোধক? হ্যাঁ বোধ। হ্যাঁ না বোধক। বোধক। আপদক। আর এটা হচ্ছে না বোধক। না বোধক। যেই সেন্টেন্সটা দেওয়া আছে পজিটিভ ডিগ্রি, সেটা যদি হ্যাঁ বোধক হয়, যাদের মধ্যে তুলনা হচ্ছে আপনি চাইলে তাদেরকে চেঞ্জও করতে পারেন, চাইলে চেঞ্জ নাও করতে পারেন। মানে করিমকে করিমের জায়গায় রেখে দিতে পারেন, রহিমকে রহিমের জায়গায় রেখে দিতে পারেন। কিন্তু যে সেন্টেন্সটা না বোধক, সেখানে আপনার চেঞ্জ না করার সুযোগ নেই, চেঞ্জ করতেই হবে। এই কথাটুকু বুঝছেন কিনা দেখেন। জি স্যার, বুঝতে পারছি। মানে পজিটিভ হলে ওটা পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, পজিটিভ সেন্টেন্সে প্রয়োজন নাই জানা, পজিটিভ করা যাবে সেন্টেন্সে আর কি, সরি। করতেও পারেন নাও করতে পারেন, কিন্তু নাও নেগেটিভ করতে পারে, সেন্টেন্সে করতেই হবে। ম্যান্ডেটরি করতে হবে। ম্যান্ডেটরি, হ্যাঁ রাইট। স্যার নেগেটিভে আমরা কেন করব স্যার? ম্যান্ডেটরি এটা কেন স্যার? কেন? জি স্যার। হুম, এই সেন্টেন্সটা একটু আমাকে অর্থটা বলবেন কাইন্ডলি, শুধু বাংলা অর্থ, বাকিটা আমি আপনাকে বুঝিয়ে দিতে পারি। করিম রহিমের মতো লম্বা নয়। জি স্যার। করিম রহিমের মতো লম্বা নয়। লম্বা না, তার মানে এই লম্বাটা কি? রহিম। রহিম। শিওর? জি স্যার। জি স্যার। মানে বলতে চাচ্ছেন রহিম করিমের চেয়ে লম্বা, এটাই তো বলতে চাচ্ছেন নাকি? জি স্যার। জি। সেটা কিভাবে লেখা যায়? তাহলে রহিমকে ফার্স্টে নিয়ে রহিম আসতে ইজ হবে। টলার দেন করিম। হ্যাঁ, আর যদি করিমকে ফার্স্টে নিয়ে আসেন তাহলে কি দাঁড়াবে? স্যার তাহলে রহিমের তাহলে থেকে আমাকে করিম নট লম্বা বসাতে হবে। হবে। তাহলে প্রথম, না না, তাহলে প্রথমটার সাথে কি দ্বিতীয়টা মিলবে? কত? না স্যার। ওই যে ভাইটা জি স্যার। প্রশ্ন করছি, বুঝতে পারছেন? জি স্যার জি স্যার, বুঝতে পারছি স্যার। থ্যাংক ইউ। আমার এখান থেকে কি ওয়াজ শোনা যাচ্ছে নাকি? আচ্ছা, এখন আসেন। স্যার না স্যার। ভেরি গুড, আলহামদুলিল্লাহ। হি ইজ দ্য সেম হাইট অ্যাজ রহিম। হি না দিয়ে করিম দি। আচ্ছা, দেখেন, একটা কথা বলি, এই কথাটা মনোযোগ সহকারে সারা জীবন মনে রাখবেন। এই যে আমরা ডিগ্রি চেঞ্জ করি, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ করি না? কি হলো, করি না করি না? জি স্যার, করি তো। স্যার। হ্যাঁ, যেমন গুড বেটার বেস্ট, টল টলার টলেস্ট, এই যে ডিগ্রিটা চেঞ্জ করি, টোটাল পার্ট অফ স্পিচ কয়টা? আটটা।
এই 8টা পার্ট অফ স্পিচের মধ্যে কয়টা পার্ট অফ স্পিচের ডিগ্রি চেঞ্জ হয়? অ্যাজেটিভের। অ্যাডভার্ব হয় না? দুইটা তাহলে অ্যাজেক্টিভেরও ডিগ্রি চেঞ্জ হয়, অ্যাডভার্বেরও ডিগ্রি চেঞ্জ হয়। নাউনের কি হয়? না স্যার। যেমন মনে করেন হাইট, হাইট কোন পার্ট অফ স্পিচ? স্যার হাইট নাউন। স্যার অ্যাজেটিভ। হাইট নাউন। এই স্যার নাউন, নাউন। নাউন। অ্যাজেক্টিভ হচ্ছে হাই বলতে পারেন, হাইট না, হাইট হচ্ছে নাউন। তো কখনো কি শুনছেন হাইট আর হাইটেস্ট? না স্যার। হাইয়েস্ট হয়। ওই হাই থেকে আসছে, আমি বললাম না হাই, হাই অ্যাজেক্টিভ, হাইট হাইট না। ঠিক আছে, তো নাউনের আসলে ডিগ্রি চেঞ্জ হয় না, যেই কারণে এটার আপনার ডিগ্রি চেঞ্জ হবে না। তবে আপনি যদি করতে চান করতে পারেন, একটু টেকনিক্যালি ঘুরাই করতে হবে। কি করতে হবে? এই যে নাউনটা আছে, এই নাউনের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা অ্যাডজেক্টিভ আপনাকে চিন্তা করতে হবে। এখন এখানে আপনি সামঞ্জস্যপূর্ণ অ্যাডজেক্টিভ কি চিন্তা করতে পারেন? টল অথবা শর্ট। কি? টল হয় লম্বা না এত কাটো। লম্বা নয়তো খাটো। আহ, আমি অ্যাডজেক্টিভ চিন্তা করলাম। এখন আপনি বলতে পারেন এখানে হাই নিলে কি কোনো সমস্যা আছে কিনা। এখানে আসলে হাই নেওয়া যাবে না। কেন যাবে না জানেন? ধরেন আমরা বিল্ডিং কে হাই বলি, গাছকে হাই বলি, কিন্তু মানুষকে কি বলি? করিম ইজ হাই দেন রহিম। মানে করিম ইজ অ্যাজ হাই অ্যাজ রহিম, নাকি করিম ইজ অ্যাজ টল অ্যাজ রহিম, বা করিম ইজ অ্যাজ শর্ট অ্যাজ রহিম, কোনটা বলি? টল আর স্যার শর্ট টল ইউজ করা বলি। হয়। টল আর শর্ট। মানুষের ক্ষেত্রে উচ্চতার জন্য আমরা টল বা শর্ট ব্যবহার করি, গাছ বিল্ডিং এগুলোর জন্য আমরা হাই হাই ইউজ করি। ব্যবহার করি। তো আগেও বলেছি আবারও বলছি, সামঞ্জস্যপূর্ণ একটা অ্যাডজেক্টিভ আপনি মনে মনে চিন্তা করতে পারেন। চিন্তা করার পরে যে ঘটনাটা দাঁড়াবে, এখন দেখেন করিম আর রহিমের মধ্যে তুলনা হচ্ছে। সো করিম হচ্ছে রহিমের জায়গায়, রহিম হচ্ছে করিমের জায়গায়, ইজ বসে গেছে। তো দা সেম কার জায়গায় ট্রান্সফার হয়ে আসছিল বলেন তো? স্যার এজ এর জায়গায়। এজ এর জায়গায়। তো এজ এর পরিবর্তে কি বসতো? স্যার নট। তাহলে দা সেম এর পরিবর্তে কি বসবে? নট। নট। দ্বিতীয় এজ এর পরিবর্তে কি বসতো? কম্পারেটিভে দেন। দেন। তো হাইটটাকে আমরা মনে মনে টল বা শর্ট চিন্তা করেছিলাম, তাই আমরা বলতে পারি টলার বা শর্ট। শর্টার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটা 2 বার চলে আসছে কেন? তাহলে আমার 2 নাম্বারটাও গেল। এবার আমরা আসবো 3 নাম্বার স্ট্রাকচার, যেখানে এস এর মাঝখানে নাউন বসবে উইথ ব্যাংক গ্যারান্টি। 3 নাম্বার স্ট্রাকচার ঠিক আছে কিনা দেখেন। আগে সেন্টেন্স পড়ে দেখেন এটা কি 3 নাম্বার স্ট্রাকচারে পড়ে কিনা, এতটুকু এনশিওর করেন। জি স্যার। পরে এই 3 নাম্বার স্ট্রাকচারকে আপনাদের কম্পারেটিভ করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যে দুইজনের মধ্যে তুলনা হচ্ছে, যেমন মনে করেন করিম আর রহিম। হুম। তো সেক্ষেত্রে দেখেন আমরা করিম, রহিমের জায়গায় চলে গেল, রহিম করিমের জায়গায় চলে গেল। এরপরে হ্যাজ বসে গেল। প্রথম এজ এর পরিবর্তে হচ্ছে নট, দ্বিতীয় এজ এর পরিবর্তে হচ্ছে দেন। দেন। তো বুক হচ্ছে নাউন, নাউনের কি ডিগ্রি চেঞ্জ হয় ভাই? না স্যার। তো
তো এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ব্যাংক গ্যারান্টি গুলো আছে এগুলার ডিগ্রিটা চেঞ্জ করতে হবে আপনার। সো মেনির পরিবর্তে কম্পারেটিভে বসে হচ্ছে মোর, যদি ফিউ থাকে তাহলে কি হবে? শিওর। ফিউ। দ্যাটস ইট। তো পরের সেন্টেন্সটা আপনারা নিজ দায়িত্বে পড়ে বুঝে পেলেন। সেম জিনিস, মাছের পরিবর্তে মোর, লিটারের পরিবর্তে লেস। হলে জানাবেন। জি স্যার, শেষ। থ্যাংক ইউ। কারো প্রশ্ন আছে এতটুকুতে? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার। স্যার ড্যানের পর যদি প্রোনাউন থাকে, প্রোনাউনের ক্ষেত্রে আমরা ওর সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করবো না অবজেক্টিভ ফর্ম স্যার? এটা একটু কনফিউশন। আপনার প্রশ্ন লাস্টের দিকে শুনছি, ফার্স্টের দিকে কেন জানি শুনিনি, আরেকবার বলবেন? কিন্তু ভেঙে ভেঙে আসছে যে। স্যার স্যার ড্যানের পরে আমরা সাবজেক্টিভ প্রোনাউন ইউজ করবো না অবজেক্টিভ ফর্ম প্রোনাউনের? ও, দুর্দান্ত প্রশ্ন। কারো কাছে কি এটার উত্তর আছে? স্যার এটা জি স্যার, সাবজেক্টিভ বসে না? সাবজেক্টিভ স্যার পড়াইছিলেন মনে হয় আগে। সাবজেক্টিভ আচ্ছা, হি ইজ বেটার দেন আই, মি হবে না। 9, আচ্ছা, 10 এর অ্যাডভান্স বইটাতে ওই অবজেক্টিভ ফর্ম আছে, তো এটা জন্য। আচ্ছা। এখন বলেন আমাকে, সাবজেক্টিভ কেন হবে যারা বলছেন, আর যারা বলছেন অবজেক্টিভ, অবজেক্টিভ কেন? স্যার যে এটা হচ্ছে স্যার ক্লজ হিসাব করে মানে বলতেছি আর কি, যে হি ইজ বেটার দেন আই এম। হুম। তো ক্ষেত্রে স্যার হি ইজ বেটার দেন আই, এমটা উজ্জ্ব থাকে, মানে ওকে। মানে এই স্টাইলে বা এটাতে পড়ছিলাম আমি। তারপর হি ইজ বেটার দেন মি স্যার, এটা মানে তখন যখন এটা শিখছিলাম তখন হি ইজ বেটার দেন মি স্যার, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে পড়ছিলাম আর কি, মি থাকলে এটা কেটে এটাকে আনসার হিসেবে নিতে হয়। আচ্ছা, আমি স্যার একটা সেন্টেন্স দিই। সলভ ইট সবাই। স্যার আই হবে। স্যার আই হবে। দুইটাই হবে। ব্যাখ্যা করা উচিত হবে। জি স্যার, অবশ্যই। বিপদে ফেলে দিলেন আমার। He knows Kareem better than me. He knows Kareem better than I. এই সাউন্ড আসতেছে। ফার্স্টে লাস্টের সেন্টেন্সটা আমরা একটু পড়ি। He knows Kareem better than স্যার বুঝতে ওকে। পারছি। জি স্যার, বুঝতে পারছি এখন পুরো বিষয়। আর পরের সেন্টেন্সটা হচ্ছে he knows সে আমার চেয়ে করিমকে ভালো জানে। Kareem better than মি মানে এটা হচ্ছে আমার চেয়ে সে কম। he knows me. সরি। হুম। এই জায়গায় দেখেন, এই যে হি নোস আর হি নোস, হলুদ কালার করি, এটা হচ্ছে কমন। আবার এই জায়গায় দেখেন নো করিম, নো করিম, এটা কমন। সো আপনাকে আসলে সেন্টেন্সের ভাইবটা বুঝতে হবে, আমাদের যে অবজেক্টিভ সাবজেক্টিভ বলার সুযোগ নেই, ঠিক আছে? স্যার, তাহলে পরীক্ষায় আসলে কোনটা দেবো স্যার? আপনি তো দুইটাই স্যার কারেক্ট দেখাইলেন, স্যার পরীক্ষায় কি দেবো?
আরে এই প্রশ্ন করে আমাকে বিব্রত অবস্থায় ফেলে দিলেন। হ্যাঁ, না স্যার, ওইটা হচ্ছে বইয়ে তো ম্যাক্সিমাম স্যার হচ্ছে ওই সাবজেক্টিভ দেয়া স্যার, মানে যে বইগুলো মানে আমরা পড়ে আসছি এই পর্যন্ত, এই জন্য স্যার আমরা হচ্ছে কনফিডেন্টলি বলতেছি যে আই হবে। কিন্তু আপনি তো এখানে আপনার যুক্তিও স্যার ভ্যালিড, তাহলে আমরা কি দেবো তখন? আমার যুক্তি, এটা তো আমার যুক্তি না, মানে এটা আমার যুক্তি বলতে পারেন, ঠিক আছে? এই যুক্তি আমি কিভাবে ডেভেলপ করলাম? এই যুক্তি আমি ডেভেলপ করছি হচ্ছে যে মানে অ্যাকর্ডিং টু গ্রামার। হ্যাঁ, গ্রামারের জি যুক্তি স্যার, বলতে পারেন, এটা জি ঠিক স্যার, আছে। এটাই স্যার। এখন বিষয়টা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম পরীক্ষায় সাবজেক্টিভ প্রোনাউন টেস্ট হয়, কিন্তু আপনারা সেন্টেন্স গুলো একটু খেয়াল করলে দেখবেন ওখানে আপনি অবজেক্টিভ প্রোনাউন চাইলেও ব্যবহার করতে পারবেন না, যেখানে শুধু সাবজেক্টিভ প্রোনাউনই হয়। হ্যাঁ, যেমন মনে করেন করিম ইজ বেটার দেন, নয়তো আসর মাগরিবের নামাজ পড়ছি। ওই মাগরিবের নামাজ দেখেন, করিম ইজ বেটার দেন মি অথবা I। আপনি এই সেন্টেন্সটা একটু দেখেন তো কোনটা হবে, মি নাকি আই? স্যার এখানে আই হবে 100%। 100% আই হবে। আপনি মি দিয়ে সেন্টেন্স বানাতেই পারবেন না, বানায় জি দেখেন না। স্যার, এটা সেন্টেন্সটা হচ্ছে করিম ইজ বেটার দেন আই এম, তাই তো? জি স্যার, এই এক্সাম্পলটাই স্যার বেশি থাকে। তো আমি ওটাই বললাম, যেখানে সাবজেক্টিভ হবে ওখানে সাবজেক্টিভই হবে, অবজেক্টিভ বসানোর কোনো সুযোগ নেই। তো একটু ভালো করে সেন্টেন্সটা দেখলেই হবে। পরীক্ষায় আপনারা হতাশা হওয়ার তো কিছু নেই, সেন্টেন্সটা বুঝতে পারলেই তো হচ্ছে নাকি? স্যার আজকে এটার এক্সপ্লেনেশনটা বুঝলাম স্যার, আপনি যেটা ওই দুইটা উপরে সেন্টেন্স দেখাইলেন ওইটা থেকে স্যার, যে নিউ হতে পারে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাক, থ্যাংক ইউ স্যার। তাহলে এটা ক্লোজ করলাম। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, আমাকে বলেন এই দুইটা সেন্টেন্স কি রাইট না রং? স্যার দুইটাই ভুল। হুম, রাইট। রাইট স্যার। রাইট স্যার। আচ্ছা, সো বেটার হচ্ছে কি রে, আমার কম্পিউটার কাজ করে না কেন? ওই গেছে কেন নাকি? কি রে বাবা রে, উফ, আমি আবার আসছি। এতে ডিস্টার্ব করতেছে আমার কম্পিউটার, আল্লাহ জানে হ্যাক হয়েছে মনে। ওকে, যেটা বলছিলাম, আপনারা কি বলছিলেন যে এটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট? আমার মনে হচ্ছে স্যার 2 নম্বরটা কারেক্ট, 1 নম্বরটা ভুল। আচ্ছা, এটাও হচ্ছে কম্পারেটিভ ফর্ম, স্যার, এটাও আর একটু ক্লু হ্যাঁ দিলাম। স্যার দোনোটাই তাহলে তো দুটো correct। ভুল। হুম, স্যার দোনোটাই কারেক্ট বলতেছি স্যার প্রথম থেকে। আচ্ছা, কেন কারেক্ট? স্যার দুইটা, এই যে বিউটিফুল, মোর বিউটিফুল, মোর বিউটিফুলটা হচ্ছে স্যার কম্পারেটিভ ফর্ম। হ্যাঁ, মাচ মোর বিউটিফুল, হ্যাঁ। তারপর হচ্ছে স্যার বেটারটা তো স্যার গুড এর কম্পারেটিভ ফর্ম।
কিন্তু স্যার দুইটাতে তো মাছ ব্যবহার করছেন। হ্যাঁ, তো দুইটা কম্পারেটিভ ফর্ম, মানে কম্পারেটিভ সেন্টেন্স না? কম্পারেটিভ ফর্ম দুইটাই। দুইটাই হ্যাঁ, ভুল। মাছ হলে আবার কম্পারেটিভ, এদিকে হ্যাঁ স্যার মাছ। মাছ আর মোর দুইটা কি একসাথে বসতে পারে? এটা কি সম্ভব স্যার? আমাকে কেন প্রশ্ন করতেছেন? আমি প্রশ্নটা করছি ঠিক কিনা? আর দুইটাই কারেক্ট হবে স্যার, এখানে দুইটাই কারেক্ট হ্যাঁ, হবে। কেন কেন মিস্টার দিদার কেন কারেক্ট হবে? হ্যাঁ স্যার, এখানে মাছটা এখানে অ্যাডভার্ব হিসেবে হয়তো বা কাজ করতেছে, অ্যাডভার্বের কাজ। মাছ অ্যাডভার্বের কাজ করতেছে না? আচ্ছা। ছাড়া আমার মতে দুটাই ভুল। হুম, দুইটাই মাছ স্যার। আমারও ইজ সেটাই মনে হয়। তার দুই মানে মাছ, নাম্বারটা একদম correct। মাছ মোর পাশাপাশি বসে না, এটা একটা লজিক একজন দিল আপু। ওকে, মাছ বেটার, এটা কি ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। না, দুইটা সেন্টেন্সই ঠিক আছে, বুঝছেন? আমি আপনাদেরকে আগে একটা জিনিস দেখাই। আমি যদি এখানে মাছ ইউজ না করে ফার ইউজ করি, বলেন তো সালমা ইজ ফার মোর বিউটিফুল, এটা কি ঠিক আছে? অথবা আমরা তো বলি ফার বেটার, এটা তো আমরা যখন তখন বলি বলি না ফার বেটার। জি স্যার। জি স্যার, বলুন স্যার। এই যে কম্পারেটিভ ফর্ম বা কম্পারেটিভ ডিগ্রি, এটাকে এমফেসাইজ করার জন্য, জোর দেওয়ার জন্য আমরা চাইলে ওই কম্পারেটিভ ফর্মের আগে একটা মাছ অথবা ফার ব্যবহার করতে পারি, ঠিক আছে? স্যার এটা অ্যাডভার্ব কি বলা যাবে স্যার এক্ষেত্রে? অ্যাডভার্ব কি বলা যাবে, প্রশ্নটা আমাকে কোন স্যার করছেন? স্যার আমি করেছি স্যার, দিদারুল আলম। আচ্ছা, আমার মনে হচ্ছে ভাই মাছ এখানে ভার্ব। আপনার কেন অ্যাডভার্ব মনে হলো বলেন তো? স্যার এখানে মোর বিউটিফুল তো স্যার অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি, সেক্ষেত্রে স্যার তার আগে যেহেতু বার বীজ আছে, মাঝখান দিয়ে একটা অ্যাডভার্ব হতে পারে স্যার, এইভাবে মানে বলছি স্যার। আপনার লজিকটা হচ্ছে মোর বিউটিফুল হচ্ছে অ্যাজেক্টিভ, জি তো স্যার। সেই হিসাবে মাছটা যেহেতু মোর বিউটিফুল কে মডিফাই করছে, সেই হিসাবে আপনার লজিকে মাছ হচ্ছে অ্যাডভার্ব, তাই না? অ্যাডভার্ব, জি স্যার। তো আপনার তার লজিকটা আগে ঠিক পারব আছে। আছে। জি স্যার। আপনার লজিক তো ঠিক আছে, আমাকে জিজ্ঞেস করছেন কেন বলেন তো? কনফিডেন্সের অভাব, তাই না? জি জি স্যার, জি বুঝতেছিলাম না স্যার। ঠিক আছে, ওকে, অ্যাডভার্ব। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। এবার আসেন আমরা লাইক, আনলাইক এবং অ্যালাইক দিয়ে কম্পারিজন শিখবো। তো শিখাবো আপনাদেরকে, তার আগে এক্সাম্পল করাই। এই সব এক্সাম্পল আগে পড়ে ফেলেন দুমদাম, আধা মিনিট টাইম। Like a student, he can. আশা করি পড়া হয়ে সাপোজ গেছে। ভেরি গুড। এখানে যে বিষয়টা আসলে খেয়াল করে দেখেন, লাইকের পরে যে নাউন বা প্রোনাউন থাকবে, এরপরে একটা কমা থাকবে, এরপরে আরেকটা নাউন বা প্রোনাউন থাকবে। তো আবার বলছি, লাইকের পরে যে নাউন বা প্রোনাউনটা থাকবে, তার সাথে কমার পরে যে নাউন বা প্রোনাউনটা থাকবে তার কম্পেয়ার করতে পারতে হবে। যদি কম্পেয়ার করা যায় তাহলে ঠিক আছে, অন্যথায় এটা ইলজিক্যাল। যেমন আমরা যখন কম্প্যারিজন করি, মানুষের সাথে মানুষের, গরুর সাথে গরুর, মুরগির সাথে মুরগির, টেবিলের সাথে টেবিল, এরকম ব্যক্তির সাথে বস্তুর কখনো কম্প্যারিজন হয় না। তো এভরি স্টুডেন্ট, এটা হচ্ছে ব্যক্তি, আর এটা হচ্ছে গুড রেজাল্ট অব্যক্তি। তাহলে এই দুইটার মধ্যে কি কম্প্যারিজন করা পসিবল? না স্যার। হ্যাঁ স্যার। তাহলে সেন্টেন্সটা বল। তাহলে দেখেন, এভরি স্টুডেন্ট যেহেতু ব্যক্তি, কমার পর আমরা যে কোনো একটা ব্যক্তিকে নিয়ে আসলে হয়। করিম, রহিম, জো বাইডেন,
নেতানিয়াহু, বিল গেটস, যে কোনো একজনকে নিয়ে আসলে হবে। হ্যাঁ, তারপর দেখেন আনলাইক মাই ফ্রেন্ড হচ্ছে ব্যক্তি, তো মেকিং এ চয়েস হচ্ছে বস্তু বা অব্যক্তি। তো ব্যক্তি এবং অব্যক্তির মধ্যে কম্প্যারিজন হবে না, অতএব সেন্টেন্সটা ইনকারেক্ট। তো মাই ফ্রেন্ড এখানে আমি ধরলাম আই, শামসুল, সাকিব আল হাসান, মাসুম মুর্তজা, কিছু একটা নিয়ে আসলাম। আর এটার অর্থ কি স্যার? আনলাইক মাই ফ্রেন্ড এই সেন্টেন্সটার অর্থ কিভাবে হবে স্যার? প্রথমে আপনি যদি এখানে লাইক দিই তাহলে এটার অর্থ কি দাঁড়াবে? লাইক দিলে স্যার মাই ফ্রেন্ড আমার মতো, বন্ধুর মতো। সিমিলার আনলাইক বোঝায়। লাইক মাই ফ্রেন্ড আমার মতো, আমার বন্ধুর মতো। মানে আর আমার বন্ধুর মতো আনলাইক আমি মানে তো আমার একটা, মতো না, হ্যাঁ আনলাইক মানে হচ্ছে আমার বন্ধুর মতো মতো না। না। মানে স্যার কি? আই বুঝাই হ্যাভ দিচ্ছি এ, আমি, আপনি বুঝেন নাই। আপনাদেরকে যখন কোনো ক্লু দিব ওই ক্লুতে বুঝে ফেলার চেষ্টা করবেন, তাহলে বুঝবেন যে আপনাদের মাথা কাজ করতেছে। পুরোটাই যদি আমি বলে দিই তাহলে কিন্তু মাথা কাজ করাইতে পারবেন না। দেখেন এখানে এখানে যদি আমি লাইক বলি, ঠিক আছে, লাইক মাই ফ্রেন্ড আমার বন্ধুর মতো, আই হ্যাভ এ প্রায়োরিটি, আমারও একটা প্রায়োরিটি আছে। তার মানে আমার বন্ধুরও প্রায়োরিটি আছে, আমার আমারও আছে। এতটুকু বুঝছেন? জি স্যার বুঝি। কিন্তু আমি যদি বলি আনলাইক মাই ফ্রেন্ড, আই হ্যাভ এ প্রায়োরিটি, আমার আছে কিন্তু আমার বন্ধুর নাই। নাই। বুঝছেন? জি স্যার বুঝি। আর সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে এই জায়গায় ভুলটা করে, লাইক এবং আনলাইক এরা সবসময় সেন্টেন্সের শুরুতে বসবে, আর অ্যালাইক বসবে সেন্টেন্সের শেষে। এতটুকু ওকে? জি স্যার। তো হোপ ইউ আন্ডারস্টুড লাইক, অ্যালাইক, আনলাইক। এগুলো সব আমি পরে বলছি, রুলস টুলস এগুলো পরে পড়লে আমরা পড়ি। করিম's car is better than রহিম, সেন্টেন্সটা রাইট না রং? রং স্যার। রং। কেন রং? স্যার করিমের কারকে রহিমের সাথে তুলনা করা হয়েছে, রহিমের কারের সাথে এই না। তার মানে ব্যক্তির সাথে আসলে বস্তুর তুলনা করাটা আসলে হইল না। এই তুলনাটা কি সঠিক? স্যার রহিমস দিলে হইতো না? তাহলে তো কারেক্ট হতো। কি দিলে হয়তো সেটা পরে, এই তুলনাটা কি সঠিক কিনা? না না স্যার, এই স্যার। স্যার তুলনা সঠিক সঠিক না। না স্যার। তাহলে ওই লাইক আনলাইক এর ক্ষেত্রে যে রুলটা, এখানেও সেম বিষয়, এটাও ইলজিক্যাল, তাই না? এটা কি লজিক্যাল কম্পারিজন নাকি ইলজিক্যাল কম্পারিজন? ইলজিক্যাল স্যার। লজিক্যাল। ভেরি গুড, কারণ এটা লজিকে পড়ে নাই। হ্যাঁ, আমাদের হেডিংটা কিন্তু ইলজিক্যাল কম্পারিজন। তাহলে এটাকে আমরা সঠিক করতে পারতাম কিভাবে? আমরা যদি একটু দেখি, করিম's car is better than রহিম's car, লেখা যায়? জি স্যার। এখন ঠিক আছে মনে হচ্ছে? আচ্ছা কারটা স্যার, এখানে উদ্ভট। যদি আমি কার্ডটা বাদ দিয়ে দেই তাহলে আমার সেন্টেন্সটা কি ভুল হবে? যদি আমি শুধু রহিমস রাখি, এখানে ফুল স্টপ দিয়ে দেই। আসবো আপু, আসবো। আপাতত এতটুকু ওকে কিনা? জি স্যার। জি স্যার এতটুকু ওকে। এবার আসেন আপু যেটা বললো, কার কথাটা কয়বার আসছে? দুইবার। দুইবার। তাহলে আমরা চাইলে একবার কমাই দিতে পারি। তোমার সমস্যা আছে? না স্যার। স্যার। কোনো সমস্যা নাই, কারেক্ট। কারণ রহিমস মানে কি বলেন তো? রহিমের কলম নাকি খাতা? ওর গাড়ি। রহিমের কার। তার। কেমনে বুঝছেন? ওই যে এস আছে। আগে উল্লেখ করা আছে, বুঝা গেছে? জি জি স্যার। স্যার। স্যার দুইবার যদি কার ব্যবহার করি তাহলে কি সেন্টেন্সটা রং হবে গ্রামাটিক্যালি? এরে কি করতে ইচ্ছা করে বলেন তো সবাই? ভার্বোসিটি এড়ানোর জন্য জাস্ট কারকে বাদ দেওয়া হয়েছে। উপরে লিখা আছে না ভাইয়া?
আছে? জি স্যার। হুম, তাহলে কি উপরটা কি ভুল বলছি আমি? না স্যার। মাহবুব, জি স্যার। বুঝতে পারছেন? স্যার আরেকবার যদি বলতেন। বলছি উপরে কি কার লেখা আছে? জি স্যার। ওটা কি ভুল বলছিলাম? না স্যার। স্যার তাহলে কি ঠিক হবে না ভুল হবে? ঠিক হবে। হুম, ঠিক হবে। ভেরি গুড। আচ্ছা, এটা কি এভাবে লেখা যায় কিনা দেখেন তো। যায় স্যার। করিমের গাড়ি মানে করিম কার মানে কি? দা কারক করিম। করিম কার, এটা বাংলা অর্থ কি? করিমের গাড়ি। আর দা কার অফ করিম? এটারও করিমের গাড়ি। তাহলে দুইটা সেম জিনিস না? জি ভাইয়া। তাহলে আমরা রহিম কার না লিখে দা কার অফ রহিম লিখতে পারি না? অবশ্যই। জি স্যার, লিখা যায়। হুম, এখানে তো কার দুইবার ছিল, তাই আমরা কার বাদ দিছিলাম, দিছি না দি নাই? জি স্যার, দিছিলাম। তো এখানেও তো কার দুইবার আছে, আছে না নাই? জি স্যার, দুইবার আছে। এবার বাদ দিয়ে দেখান তো। যে এখানে বাদ দেওয়া যাবে না, এইখানে বাদ দিলে হবে। ভুল হবে স্যার। না, এখানেও বাদ দেওয়া যাবে। আমি বুঝাবো না, আপনারা নিজ দায়িত্ব বুঝে নেবেন। দ্যাট অফ নিয়ে আস, দ্যাট আসছেন তাহলে ঠিক। এখানে আর্টিকেল থাকার কারণে দ্যাট ডোজে চলে যেতে হবে। যদি এখানে আমি দা কার্স লিখতাম, কি লিখতাম, কার্স, তাহলে এখানে কি হতো? দোষ দোষ। হইতো। ডোজ লিখতাম। ভেরি গুড, আশা করি বুঝে ফেলছেন। তাহলে এই প্রথম সেন্টেন্স কি ভুল না সঠিক? ভুল, ইলজিক। আর এই চারটা সঠিক। সঠিক। কিন্তু পরীক্ষার হলে ঠিকই এই একটাই লিখবেন, দেখি। এইগুলো একটু ফরেন তো দেখেন তো। স্যার এগুলো তো বেশি ছোট দেখা যাচ্ছে, একটু জুম করবেন? এই, আপনার মোবাইল কি বাটন মোবাইল নাকি বাটন মোবাইল, নাকি বাটন মোবাইল প্লাস? না স্যার, স্মার্টফোন স্যার। তো আপনি স্যার, আনস্মার্ট স্যার, স্যার, স্যার তাহলে আমরা, আপনি জুম করতে পারবেন। জি স্যার, জি স্যার, হ্যাঁ হ্যাঁ, আমি জুম করতে পারি। ফার্স্টে বুঝি নাই। দেখছেন, আপনাকে শিখাইছি আমরা কেমনে জুম করতে হয়। আমারটা শুধু ইংলিশ ক্লাস না, আইসিটি ক্লাস। জি স্যার। স্যার আজকে একটা প্রশ্ন প্রশ্ন করবো স্যার, এই যে হুম, সাইকোমেট্রিক টেস্ট নিয়ে স্যার। এটা আবার কি জিনিস? স্যার যাই না স্যার, একটা অ্যাপ্লাই করছি স্যার। স্যার ওইখানে স্যার মেল করে বলতেছে স্যার 20 মিনিটের একটা সাইকোমেট্রিক টেস্ট নিবে, ওই যে 30 নাম্বারের। এখন এটা স্যার কি, কি ধরনের স্যার কিছুই বুঝতে না স্যার, মানে কি জান এটা দিয়ে কি ধরনের প্রশ্ন করতে পারে ওরা। স্যার এমনি এটা গুগলিং করছি, হুম, কিন্তু গুগলিং করে স্যার ভালো করে বুঝতেছি না আর কি, যে এমনিতে মানে সাইকো দিয়ে যেটা বুঝি আমরা, যে মানে আমার মানে ওই চাকরিটার জন্য আমার মানে আমি মেন্টালি ফিট কিনা এই ধরনের যাচাই বাছাই করবে। কিন্তু স্যার হুম। যাচাই বাছাইটা স্যার কিভাবে করবে স্যার, ওইটাই বুঝতেছি না। মানে সিলেবাস জানি না আর কি স্যার এই পরীক্ষাটার। এই ধরনের কোনো কোশ্চেন টোশ্চেন পাইছেন সাইকোমেট্রিক টেস্টের? স্যার গুগলে দেখছিলাম স্যার, গুগলে স্যার ওই ধরনের কোশ্চেন পাই নাই, এমনি স্যার সাইকোমেট্রিক টেস্ট সম্পর্কে বলছে আর কি। আচ্ছা, এই ধরনের পরীক্ষা তো আমি আসলে জীবনে দিই নাই। তো
তাহলে একটু ঘেটে টেটে নিলে হয়তো বা আপনাদেরকে কিছু একটা আইডিয়া দিতে পারবো। জি আমরা সবসময় ফিজিক্যাল টেস্ট দিছিলাম আর কি। এখন অ্যাজ ইউজুয়াল হয়তো বা ওই ম্যাথ ইংলিশ এগুলো থাকবে টুকটাক। স্যার এখানে লিখছে ভার্বাল রিজনিং, সিচুয়েশনাল জাজমেন্ট, ডায়াগ্রামেটিক রিজনিং। ও বুঝছি। সিচুয়েশনাল জাজমেন্ট মানে হচ্ছে কি, আপনাকে এমন একটা সিচুয়েশনে ফেলা দিয়ে বলবো যে এখন আপনার কি, আপনি কিভাবে এখান থেকে বেরিয়ে আসবেন সমস্যা থেকে। এটা হচ্ছে সিচুয়েশন জাজমেন্ট, ঠিক আছে? মানে এরকম একটা প্রবলেম দিব, এখান থেকে আমাকে ওয়েব দেখাতে হবে। হ্যাঁ, ওয়ে আউট করতে হবে, রাইট। এরপর হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং, তো হচ্ছে ওই ম্যাথের পার্ট, ঠিক আছে? জি স্যার, ভার্বাল রিজনিংটা হচ্ছে টেস্ট অ্যাসেস ইউর আন্ডারস্ট্যান্ডিং এন্ড কম্প্রিহেনশন স্কিলস। রাইট, ইউ উইল রিডিং বি রিডিং হ্যাবিট যেগুলো বলে আইএলটিএস এর রিডিং পার্টের মধ্যে। আচ্ছা স্যার, ডায়াগ্রামেটিক রিজনিংটা বলতেছে কি, ডায়াগ্রামেটিক রিজনিং টেস্ট অ্যাসেস ইউর লজিক্যাল রিজনিং অ্যাবিলিটি। The questions measure your ability to infer a set of rules. তো ডায়াগ্রাম দিব, ওই ডায়াগ্রামের বিষয়ে হয়তো বা ডায়াগ্রামের বেসিসে আপনাকে কিছু ক্রাইটেরিয়া দিব, এই ক্রাইটেরিয়ার বিষয়ে আপনি আপনার সেট বাই স্ট্যান্ডার্ড গুলা বা আপনার মতামত গুলা বলবেন, এই ধরনের কিছু একটা বোঝাচ্ছে। আরেকটা লিখছে স্যার abstract reasoning. Abstract reasoning, Abstract reasoning test can also be referred to as diagrammatic and inductive reasoning test. You will be expected to. বুঝছি আমি। এটা এটা হচ্ছে ওই যে বললাম ডায়াগ্রাম আপনাকে দিবে তো, জি স্যার। তো কয়েকটা ডায়াগ্রাম থাকতে পারে। ওই আচ্ছা আচ্ছা ডায়াগ্রামের ভিতরে মানে ধরেন আপনাকে বললো যে কি, সেলের রেশিও, সেল যদি এত বাড়ে বা এই ধরনের এত হয়, এগুলো হচ্ছে কি বলবো আপনাকে, ওই ইংলিশে আপনারা যেটা লিখেন না একটা, ওই জি স্যার। ওই কি জানি স্যার বলে, ওটাকে মানসিক দক্ষতার মতো মনে হয়। না না, ওই ইংলিশে একটা রাইটিং পার্ট আছে না, ওই যে আহ, ভুলে গেলাম আমি, মাথা থেকে চলে গেলো। একটা হচ্ছে ফোকাস রাইটিং আর একটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এই আর্গুমেন্ট রাইটিং। আর্গুমেন্টেড। আর্গুমেন্ট রাইটিং। রাইট রাইট রাইট, ওই টাইপের। স্যার এগুলো স্যার অনলাইনে নিবে বলতেছে যে। অনলাইনে নিলেও আপনাকে তো ফিল দিবে, এবং ওদের ছোটখাটো, যেমন আর্গুমেন্ট গুলো হবে আপনার 1 লাইন 2 লাইনের আর কি। জি স্যার। তবে প্রশ্ন দেখলে কিছুটা ভালো আইডিয়া পাবেন, এই আর কি। হুম। জি হুম, স্যার, এখানে কিছু কোশ্চেন দেখা যাচ্ছে, মানে কোশ্চেন আছে আছে স্যার, এগুলো দেখে নিব আর কি। স্যার এখানে ইনশাল্লাহ। ওরা স্যার একটা অদ্ভুত শর্ত দিয়েছে স্যার। হুম, শর্তটা হচ্ছে স্যার, স্মার্টফোন দিয়ে মানে স্যার জয়েন করতে পারবো না, আমাকে অবশ্যই ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে ওয়েবক্যাম ইউজ করে। এটা সবাই মানে শর্ত, তবে কেউ কেউ স্মার্টফোনও অ্যালাউ করে আর কি, তো বেশিরভাগই স্যার, হচ্ছে ওই ল্যাপটপে দেখে। জি স্যার, এখন স্যার এখন এটাই তো একটা সমস্যা স্যার, ল্যাপটপের স্যার Right. ওয়েবক্যামটা অনেকদিন ধরে। হুম, আপনাকে ওই ল্যাপটপ ইউজ করবেন, সমস্যা নেই। ঠিক আছে, এখন আমরা পড়ালেখায় চলে আসি। আশা করি এর মধ্যে এগুলো পড়ে ফেলছেন আপনারা, কারো কোনো সমস্যা নাই, হিরো আলমকে দেখেও হাসার কিছু নাই। এখন আমরা চলে যাব হচ্ছে স্যার ডাবল। জি, স্যার পড়ি নাই স্যার। স্যার ও ওই আচ্ছা, ভাইয়ের কথাগুলো শুনতেছিলাম। ধরে খাইছে রে। আল্লাহ, আপনার জামাই অনেক সুখী হবে। জি স্যার। বাবা, এটা স্যার পড়ছি স্যার। ওকে। এবার আমরা পড়বো হচ্ছে ডাবল কম্পারেটিভ। এখন আসেন, হোয়াট ইজ ডাবল কম্পারেটিভ? একদম সহজ করে বলি, দা, এরপর একটা কম্পারেটিভ ওয়ার্ড আর একটা হচ্ছে ক্লজ।
এটা ভালো করে এতটুকু দেখেন আগে। এতটুকু দেখা গেছে? জি স্যার। এই ক্লজ মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। কি সাবজেক্ট সাবজেক্ট প্লাস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব মিলিয়ে তো একটা ক্লজ হয়, তাই না? জি স্যার। ঠিক এই জিনিসটাই দুইবার লিখবেন, মাঝখানে কমা দিবেন, এটাই ডাবল কম্পারেটিভ। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। এত সহজে বুঝাইলাম, উদাহরণ দেখেন আরো সহজ। জি স্যার। আশা করি বুঝে ফেলছেন যে এখানে কোন ঘটনা এবং দুর্ঘটনা ঘটছে। দেখেন, দা মোর হি রিডস, এখানে মোরের আগে দা দেয় নাই, তাই না? জি স্যার। হুম। এরপর আমাদের একটা প্রবাদ বাক্য আছে, সুনার দা বেটার। এখানে ঘটনা হচ্ছে দা সুনার দা বেটার, তবে ক্লজ কোনটা? ইট ইজ, এটা উজ্জ থাকে। ও, এরপরে হচ্ছে এখানে দা কুইকার দে ড্রাইভ, রিস্কিয়ার, তার আগে দা নাই। সো আপনার দাওয়া লাগবে, একটা কম্পারেটিভ ওয়ার্ডও লাগবে, তারপর একটা সাবজেক্ট প্লাস ভার্বও লাগবে। এটাই হচ্ছে ডাবল কম্পারেটিভ, মানে কম্পারেটিভ ডিগ্রি দুইবার লেখা, এটাই হচ্ছে ডাবল কম্পারেটিভ। ক্লাস করি। বুঝা গেছে ডাবল কম্পারেটিভ? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন আমরা শিখবো হচ্ছে একটা জিনিস, তবে তার আগে আপনারা আমাকে এই জিনিসটা বলেন, এই দুইটা সেন্টেন্সের মধ্যে কোনটা কারেক্ট, অথবা দুইটাই কারেক্ট কিনা, অথবা দুইটাই ভুল কিনা। দুইটাই কারেক্ট। দুইটাই কারেক্ট। আর প্রথমেরটা ভুল, মনে তো হচ্ছে পরেরটা কারেক্ট। আচ্ছা, প্রথমটা কেন ভুল? স্যার এখানে স্যার দুইটা শার্ট, দা বেটার হবে না স্যার, বেটার হবে। শুধু বেটার হবে, তার মানে আমরা ছোটবেলা থেকে একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসে না, তাই না? শিখছেন না? জি স্যার। ভেরি গুড। তো যদি শিখে থাকেন, আমাকে শুধু এটা বলেন, এখানে উপরে কি করলাম সুপারের স্যার? আগে কেন দা বসছে, কুইকারের আগে কেন দা বসছে, বেটারের আগে কেন দা বসছে, রিস্কিয়ারের আগে কেন দা বসছে? কম্পারেটিভ ডিগ্রির আগে তো দা বসে না, এটা আমরা ছোটবেলা থেকে শিখছি। মানে স্যার রুলস দেখে দেখে মুখস্থ করছি আর কি। ও আচ্ছা, শিখাই দিব, তার আগে আমার কথা দুইটা মনোযোগ সহকারে শুনবেন। অফ দা থাকলে বলেন সবাই, অফ দা থাকলে অফ দা থাকলে অফ দা থাকলে, কম্পারেটিভ হোক সুপারলেটিভ হোক, দুইটার আগেই দা দিতে হবে। কম্পারেটিভ হোক সুপারলেটিভ হোক, দুটার আগে দা দিতে হবে। তাহলে দুইটা সেন্টেন্সই কারেক্ট। বোঝা গেছে? জি স্যার। তার মানে কম্পারেটিভে দা দুই জায়গায় বসে, একটা হচ্ছে এই ডাবল কম্পারেটিভে, আরেকটা হচ্ছে অফ দা থাকলে। ক্ষেত্রে। ঠিক আছে? জি স্যার, নাউনটা আবার প্লুরাল করতে হয়। হুম। তাহলে এখন এই যে দুইটা এক্সাম্পল শিখলেন, এটা হচ্ছে টু এন্টিটি অথবা এন্টিটিস, এই অফ দা গেল। আচ্ছা, এখন আসেন, আমার পড়ানো শেষ, এবার আপনাদের নিজে নিজে মুখস্থ করার পালা। এখন আপনারা মুখস্থ করবেন। তো এই ওয়ার্ড গুলা পড়েন।
পড়া হয়েছে? জি স্যার। হ্যাঁ, তো এগুলো মুখস্থ করে ফেলবে, কারণ এই ওয়ার্ড গুলো শুধুমাত্র কোন ডিগ্রি সেন্টেন্সে ব্যবহার হবে। পজিটিভ। পজিটিভ হ্যাঁ, ডিগ্রি। এখানে আমার বোঝানোর কিছু নাই, এই কারণে আমি আপনাদেরকে শেখাতে পারতেছি না, সরি ফর দ্যাট। এরপরে হচ্ছে এই ওয়ার্ড গুলো মুখস্থ করবেন, এগুলোর সাথে কম্পেয়ার করার সময় দেন বসবে না, কি বসবে? টু বসবে। ভেরি গুড, মুখস্থ আছে। জি আরেকবার স্যার। করবেন। এরপরে এটা এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো, একবার ওয়ার্ড গুলো পড়েন, তারপর আমি বুঝাইতে পারবো। এই ক্লাস নিচ্ছি বাবু। দেখেন, আপনাদেরকে এটা আমি সিম্পলি বুঝাই ফেলি। পারফেক্ট মানে কি? পারফেক্টের বাংলা অর্থ কি? স্বয়ংসম্পূর্ণ বা পরিপূর্ণ। নিখুঁত, তাই না? কত পার্সেন্ট নিখুঁত? 99 নাকি 100? 100% স্যার। তো যেটা 100% নিখুঁত সেটাকে বলা হয় পারফেক্ট, নাকি 99% নিখুঁত হলে পারফেক্ট বলে? স্যার 100%। 100%। তাহলে যেটা 100% নিখুঁত সেটা যদি পারফেক্ট হয়, তাহলে মোর পারফেক্ট কি 200%? জি স্যার, তার মানে এগুলোর আর ইয়া করার মানে আর ইয়া কম্পারেটিভ। করার ভুল দরকার নেই। দিয়ে বললাম। যেমন মনে করেন ইউনিক, ইউনিক মানে কি? সবার একক। চেয়ে আলাদা, তাই না? যেটা সবার স্বতন্ত্র। চেয়ে আলাদা সেটাই তো ইউনিক, নাকি? স্যার। তাহলে মোর ইউনিক, মোস্ট ইউনিক তো আসতেছেই না, আসতেছে? না স্যার। যেমন রাউন্ড, রাউন্ড মানে হচ্ছে এই যে গোল, এটাকে রাউন্ড বলে, তাই না? জি স্যার। তো এটা যদি কোনো দিকে ট্যামাটুমা থাকে, এদিকে এটাকে কি রাউন্ড বলবে? না স্যার। যাবে না স্যার। তাহলে মোর রাউন্ড মোস্ট রাউন্ডে তো প্রশ্নই আসতেছে না, আসতেছে? না স্যার। তো এই কারণে এইগুলার আসলে ডিগ্রি চেঞ্জ হয় না, গেল এটা। এখন আরেকটা জিনিস বলি, এই যে কোয়াইট, কোয়াইটের কম্পারেটিভ কি হবে? আচ্ছা বাদ দেন, ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি এর কম্পারেটিভ কি? ফ্রেন্ডলিয়ার না? ফ্রেন্ডলি। মোর ফ্রেন্ডলি না ফ্রেন্ডলিয়ার? স্যার ফ্রেন্ডলি আরই তো হওয়ার কথা। আচ্ছা লাভলিটা কি হবে? দুইটা মোর লাভলি। মোর লাভলি। নাকি লাভলিয়ার? কনফিউজড? দুইটা সিলেবল থাকলে তো মোর। জি স্যার, কনফিউজড। আচ্ছা, তো এইগুলা আপনি দুই ভাবে কম্পারেটিভ করতে পারবেন, মোর কোয়াইট, কোয়াইটার, মোর পোলাইট, পোলাইটার, মোর সিম্পল, সিম্পলার, মোর ফ্রেন্ডলি, ফ্রেন্ডলিয়ার, মোর লাভলি, লাভলিয়ার। ঠিক আছে, দুই ভাবে করা যাবে। এটা হচ্ছে গেল। আরেকটা জিনিস শিখাই, নিয়ারেস্ট এবং নেক্সট। এই জিনিসটার মানে কি, কে বলতে পারবে? স্যার নেক্সট মানে তো আমরা পরবর্তী বুঝে বা পরেরটা বুঝে। আর নিয়ারেস্ট হচ্ছে সব থেকে কাছে। ডিস্টেন্স অনুযায়ী ডিস্টেন্সের ক্ষেত্রে। বুঝাইতে হবে না বুঝে ফেলছেন সেটা বলেন আগে। স্যার বুঝাই দেন। স্যার স্যার ওই মোটামুটি যে বুঝছি, কিন্তু
ভুল হতে পারে স্যার। আচ্ছা, চাপার গার্ডেন ধরেন সিটি। আপনার বাসার থেকে আপনি বের হইছেন, হুম। ডান দিকে 5 কদম গেলে একটা মসজিদ, আবার বাম দিকে 10 কদম গেলে একটা মসজিদ। তাহলে কোন মসজিদটা সবচেয়ে কাছে? 5 কদমেরটা। তার মানে দুইটার মধ্যে যেটা সবচেয়ে কাছে সেটা হবে নিয়ারেস্ট। এতটুকু কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এখন মনে করেন মসজিদটা আপনার বিল্ডিং এর পাশেই লাগানো, মানে আপনার বিল্ডিং এর দেয়াল প্লাস মসজিদের দেয়াল পাশাপাশি, তাহলে এটাকে বলবেন হচ্ছে নেক্সট টু। নেক্সট। এখন আমি একটা ইংলিশ বলি, তাহলে বিষয়টা আরো বুঝবেন। দ্য নিয়ারেস্ট মস্ক ইজ নেক্সট টু মাই হাউস। কথা ক্লিয়ার? দ্য নিয়ারেস্ট মস্ক ইজ নেক্সট টু মাই হাউস, তার মানে কি সবচেয়ে কাছের মসজিদটা আমার বাসার পাশেই লাগানো। বুঝা গেছে? জি স্যার।